হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এলাম কৃষি গুচ্ছের জন্য সাবজেক্ট ওয়াইজ সাজেশনের ক্লাস। আমরা তোমাদের জন্য তৈরি করেছি একটু ব্যতিক্রমী সাজেশন। শেষ 10 দিনে এই সাজেশন ফলো করে রিভিশন দিলে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। এই ক্লাসে প্রাণীবিজ্ঞানের হট টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো থেকে প্রতি বছরই কোনো না কোনো কোয়েশ্চন চলেই আসে। তাহলে দেরি না করে চলো ক্লাসটি শুরু করি। প্রথম অধ্যায়ের যেসব টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো দেখো: সিলুম, প্রতিসাম্য, ক্লিভেজ, ভ্রূণস্তর নটোকট, খণ্ডকায়ন, পুষ্টিকনালী, সংগঠন মাত্রা এবং পর্ব। তো এই টপিকগুলোর ইম্পর্টেন্স 4 স্টার 3 স্টার দিয়ে বিভক্ত করে দেওয়া হয়েছে। যেগুলো 4 স্টার দেওয়া সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো 4 স্টার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট, আর যেগুলো 2 স্টার সেগুলো তার চেয়ে আর একটু কম ইম্পর্টেন্ট। এখন আর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের হট টপিকগুলো হচ্ছে হাইড্রের গঠন বৈশিষ্ট্য, নেমাটোসিস্ট, জনন, উচ্চলন। 2 নম্বর হলো ঘাসফড়িং। ঘাসফড়িং এর মুখোপাঙ্গ, রক্ত সংবহনতন্ত্র, রেচন, দর্শন প্রক্রিয়া, দৈহিক গঠন এবং পুষ্টিতন্ত্র ও শ্বসনতন্ত্র থেকে কোয়েশ্চন আসতে পারে। আর রুই মাছের মধ্যেও গঠন বৈশিষ্ট্য, রক্ত সংবহনতন্ত্র, বায়ুথলি ও জনন টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন চলো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন ভিত্তিক কয়েকটি এমসিকিউ আমরা সলভ করি। প্রথম অধ্যায়ের 1 নম্বরটা খেয়াল করো। বলা হয়েছে মেন্টল নামক পাতলা আবরণে কোন পর্বের প্রাণীর দেহ আবৃত থাকে? আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, সিলেন্টারন। সঠিক উত্তর হচ্ছে মলাস্কা। এখানে আর্থ্রোপোডা কাইটিন দিয়ে আবৃত থাকে। কি দিয়ে? কাইটিন দিয়ে আবৃত থাকে। আর সিলেন্টারন হচ্ছে একটি পরিপাক গহ্বর। কি গহ্বর? পরিপাক গহ্বর, যেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীতে পাওয়া যায়। কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণীতে পাওয়া যায়। এই দুইটি ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু নোট করে রাখবা। এরপর 2 নম্বর, কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত? নিডারিয়া পর্বে অনুপস্থিত কোনটি? অস্টিয়া। তো অস্টিয়া হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। কোন পর্বের প্রাণী? পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আচ্ছা, 3 নম্বর, এসিলুমেট কোনটি? এসিলুমেট হচ্ছে ফিতাকৃমি। দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বরটা হচ্ছে মিথুজীবিতার উদাহরণ কোনটি? উত্তর সবুজ হাইড্রা ও জু ক্লোরেলা। ঘাস ফড়িং এর ম্যালপিজিয়ান নালিকা কোথায় বিস্তৃত থাকে? উত্তর হিমোসিলে। তো ঘাস ফড়িং এর হিমোসিলে ম্যালপিজিয়ান নালিকা বিস্তৃত থাকে, যা প্রধান রেচন অঙ্গ হিসেবে কি হিসেবে? প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে হিমোসিলে ঘাস ফড়িং এর ম্যালপিজিয়ান নালিকা বিস্তৃত থাকে, যেটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এই ইনফরমেশনটা একটু নোট করে নিবা। 3 নম্বর, রুই মাছের লার্ভা দশা কতক্ষণ পর ফুলকা আর্চ দেখা যায়? উত্তর হবে 24 ঘন্টা। এখানে কয়েকটা ইনফরমেশন নোট করে রাখো। প্রথমটা হচ্ছে 6 ঘন্টা পর কুসুমতলি থেকে পুষ্টি গ্রহণ করে। 6 ঘন্টা পর কি করে? কুসুমথলি থেকে পুষ্টি গ্রহণ করে। দ্বিতীয় নাম্বারটা হলো 36 ঘন্টা পর বক্ষ পাখনা ও নিচের ঠোঁট দেখা যায়। কি দেখা যায়? বক্ষ পাখনা ও নিচের ঠোঁট দেখা যায়। এখন চলে যাই পরের স্লাইডে। তৃতীয় অধ্যায়ের হট টপিক গুলো হচ্ছে অগ্নাশয় যকৃত, লালা গ্রন্থি, পাকস্থলী, দাঁত ও জিহ্বা, বিভিন্ন এনজাইম, হরমোনের কার্যাবলী এবং বিএমআই। আর চতুর্থ অধ্যায়ের হট টপিক গুলো রক্তের বৈশিষ্ট্য ও গঠন, বিভিন্ন রক্তকণিকার কাজ ও বৈশিষ্ট্য, হৃৎপিণ্ডের গঠন, রক্ত সংবহন, কপাটিকা ও সংখ্যাভিত্তিক তত্ত্ব, হৃদরোগ ও প্রতিকার। এখন এই সাজেশন ভিত্তিক কয়েকটা এমসিকিউ সলভ করা যাক।
পাকস্থলীর কোন কোষ হতে হাইড্রোক্লোরিক ক্ষরিত হয়? কোন কোষ হতে? প্যারাইটাল কোষ হতে। তো এখানে প্রথম অপশনে দেওয়া আছে মিউকাস। মিউকাস কোষ মিউকাস নিঃসরণ করে। কি করে? মিউকাস কোষ মিউকাস নিঃসরণ করে, মনে রাখবে এটা। 2 নম্বরে বলেছে আন্ত্রিক ল্যাকটেস এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি উৎপন্ন করে? সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ। এখানে যদি আমরা বিক্রিয়াটা খেয়াল করি তাহলে দেখবা ল্যাকটোজের সাথে পানি বিক্রিয়া করে এক অণু গ্লুকোজ এবং এক অণু কি উৎপন্ন করে? গ্যালাক্টোজ উৎপন্ন করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে গ্লুকোজ। 3 নম্বর, কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? সঠিক উত্তর হবে লেসিথিনেজ। চতুর্থ অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? রাইট আনসার হচ্ছে ক্যালসিয়াম। তো রক্ত জমাট বাঁধার উপকরণগুলোর নাম তুমি একটা নেমোনিকের সাহায্যে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বিন এবং কদি হচ্ছে ক্যালসিয়াম। তো এই 4টি উপাদানের নাম তুমি এই নেমোনিকের সাহায্যে মনে রাখতে পারো খুব সহজে। 2 নম্বরে বলা হয়েছে করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? মাথায়, হৃৎপিণ্ডে, জননাঙ্গে, প্লীহাতে, হৃৎপিণ্ডে। অনুচক্রিকার কাজ 9, হিমোস্ট্যাটিক প্লাক তৈরি, এন্ডোথেলিয়াল আবরণ পুনর্গঠন, হেপারিন উৎপন্ন করা, সেরোটোনিন উৎপন্ন করা। যেহেতু হেপারিন উৎপন্ন করা হচ্ছে বেসোফিলের কাজ, কার কাজ? বেসোফিলের কাজ, সেজন্য এখানে রাইট আনসার হবে গ, অনুচক্রিকা হেপারিন উৎপন্ন করে না। হেপারিন উৎপন্ন করে কে? বেসোফিল। পঞ্চম অধ্যায়ের হট টপিক গুলো হচ্ছে অ্যালভিওলাস, সারফ্যাক্টেন্ট ফুসফুস, শ্বসন, সাইনাস ও ওটিটিস মিডিয়া এবং শ্বাসরঞ্জক। আর ষষ্ঠ অধ্যায় থেকে আসতে পারে বৃক্কের গঠন ও বৈশিষ্ট্য, রেচনতন্ত্র, নেফ্রন, রেচনের শারীরবৃত্ত, মূত্রের বৈশিষ্ট্য উপাদান, বৃক্ক বিকল ও প্রতিকার। এই রিলেটেড কিছু এমসিকিউ সলভ করি। শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? উত্তর হবে অ্যালভিওলাস। অ্যাডাম সেপল অবস্থিত? অ্যাডাম সেপল কোথায় অবস্থিত? ষড়যন্ত্র অবস্থিত। কোথায়? ষড়যন্ত্র বা ল্যারিংসে অবস্থিত। বৃক্কের অভ্যন্তরে মূত্র উৎপাদনের এককের নাম কি? উত্তর হবে নেফ্রন। অসমোরেগুলেশনের প্রধান অঙ্গ কোনটি? অসমোরেগুলেশনের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক, কিডনি। মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী কোন পদার্থ? ইউরোক্রোম। সপ্তম অধ্যায় থেকে যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কঙ্কালতন্ত্রের গঠন, বিভিন্ন অস্থির বৈশিষ্ট্য, অস্থি ও তরুণাস্থির পার্থক্য, পেশির পার্থক্য, লিভার। আর অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে নিউরন ও মস্তিষ্ক, করোটিক স্নায়ু, চোখ ও কান, গ্রন্থি ও হরমোন। সপ্তম অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে ডেল্টয়েড ব্রিজ কোন অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য? রাইট আনসার হবে হিউমেরাস। কোনটি সিসাময়েড অস্থি? প্যাটেলা, স্ক্যাপুলা, ইলিয়াম। অপশন ক এবং খ। তো এখানে রাইট আনসার হবে প্যাটেলা। জেনে রাখা ভালো, সিসাময়েড অস্থি হচ্ছে পেশির টেন্ডন থেকে যেই সকল অস্থি উৎপন্ন লাভ করে। কোত্থেকে? পেশির টেন্ডন থেকে। তো পেশির টেন্ডন থেকে যে সকল অস্থি উৎপত্তি লাভ করে তাদেরকে হচ্ছে সিসাময়েড অস্থি বলে। সাধারণত মানবদেহে 2টি সিসাময়েড অস্থি পাওয়া যায়। কয়টি? 2টি সিসাময়েড অস্থি পাওয়া যায়। তো একটি হচ্ছে এই যে প্যাটেলা, অপরটি হচ্ছে পিসিফর্ম। তো একটি হচ্ছে প্যাটেলা এবং অপরটি হচ্ছে পিসিফর্ম। 3 নম্বরে বলা হয়েছে অস্থির বাইরের আবরণকে কি বলে? অস্থির বাইরের আবরণকে কি বলে? রাইট আনসার হবে পেরিওস্টিয়াম। কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? আমরা সবাই জানি পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। ইনকাস কিসের অংশ? ইনকাস হচ্ছে মধ্যকর্ণের অংশ। কোথায় ইস্ট্রোজেন তৈরি হয়? ইস্ট্রোজেন তৈরি হয় ডিম্বাশয়ে।
নবম অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে পুংজননতন্ত্র ও স্ত্রীজননতন্ত্র, শুক্রাণু ও ডিম্বাণু, গর্ভধারণ ও ভ্রূণস্তরের পরিণতি, আইভিএফ, যৌনবাহিত রোগ ও রজচক্রের ধাপসমূহ। আর দশম অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে বিভিন্ন প্রতিরক্ষা স্তর, টিকা বা ভ্যাকসিন, অনাক্রম্যতার অন্তর্গত বিভিন্ন কোষ ও অঙ্গ এবং অ্যান্টিবডি। নবম অধ্যায়ের প্রথম এমসিকিউতে বলা হয়েছে যার মাথায় ক্রোমোজোম থাকে তা হলো ড্যাশ। কার মাথায় ক্রোমোজোম থাকে? আমরা জানি শুক্রাণুর মাথায় ক্রোমোজোম থাকে। ভ্রূণীয় এন্ডোডার্ম হতে উদ্ভূত কোনটি? ভ্রূণীয় এন্ডোডার্ম হতে উদ্ভূত হচ্ছে ট্রাকিয়া। স্ত্রী জনন কোষ হতে ডিম্বাণু সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলে? আমরা সবাই জানি স্ত্রী জনন কোষ হতে ডিম্বাণু সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় ওজেনেসিস। কোনটি মিশ্র ভ্যাকসিন? কোনটি মিশ্র ভ্যাকসিন? এমএমআর। মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোন কোষটি? মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা সেল। বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয় যক্ষ্মা রোগের জন্য। একাদশ অধ্যায় থেকে তোমরা যা পড়বে সেগুলো হচ্ছে আবিষ্কার ও আবিষ্কারক, মেন্ডেলের সূত্র, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, ব্লাড গ্রুপিং এবং বিবর্তন। দ্বাদশ অধ্যায় থেকে যা পড়বা সেগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর অবদান, উদ্দীপনা, চলন আচরণ বা ট্যাক্সিস এবং এর প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার সহজাতাচরণ। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ কোনটি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মুখ বধিরতা। দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। অর্থাৎ এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। মানুষের জন্মগত মুখ বধিরতা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অন্যতম উদাহরণ। এর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। কত? 9:7। ইনফরমেশনটা নোট করে নাও। 2 নম্বরে বলা হয়েছে 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ। আমরা সবাই জানি রাইট আনসার হবে কুমির। সম প্রকটতার ক্রিয়ার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? 1:2:1। গ্রীষ্ম নিদ্রায় যায় কোন প্রাণী? গিরগিটি। স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? স্পর্শের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় থিকমোট্যাক্সিস। 3 নাম্বার, রাজা মৌমাছির ক্রোমোজোম সংখ্যা রানী মৌমাছির অর্ধেক হয়। কি হয়? অর্ধেক হয়। তো ক্লাসটি এখানেই শেষ। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। এই ক্লাসের রেসপন্স পেলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি বায়োলজি প্রথম পত্রের সাজেশন আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।